যারা আমানতকারী আছেন তাদের স্বার্থটা রক্ষা করবে কে? খুব ভালো প্রশ্ন। আমরা আগে তথ্যর দিকে দেখি, অর্থনীতিবিদ হিসেবে আমি আগে তথ্যটা দেখি। তো এটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এবং অন্যান্য এখানে যেখানে সাইট করা হচ্ছে যে ইসলামী ব্যাংক 2017 সালে আওয়ামী লীগের টেক ওভারের আগে, ফোর্সেবল টেক ওভার এবং একটা ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা, এটা বহুলভাবে জানা, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ব্যাংকস ইন এশিয়া। এটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে। এবং এটাও সত্যি কথা, মাসুদ ভাইয়ের সাথে আমি একমত যে ইসলামী ব্যাংকের একটা আইডিওলজি আছে এবং ওখানে দেখা গেছে যে ওটার পরিচালনা পর্ষদের মধ্যে বা ওখানকার যে কর্মচারী আছে অধিকাংশই জামাতে ইসলামীর সাথে একভাবে না একভাবে সম্পর্কিত আছে। আইদার তারা হচ্ছে ওখানকার অ্যাক্টিভিস্ট বা শিবিরে ছিলেন বা আত্মীয় স্বজন এইরকম। এটি একটি, কিন্তু এটাও একটা বাস্তব এবং এটাকে অনেকেই বলতো যে জামাতের এটিএম। সত্য না মিথ্যা এটা তো মানে এটা বিশ্লেষণ করা ছাড়া জানা যাবে না। কিন্তু 2017 সালে এস আলমকে যখন এটা টেক ওভার করা হলো, ওখান থেকে টাকা, প্রচুর অর্থ পরিমাণের টাকা ওখান থেকে সাইফন অফ করা হলো। যতগুলো ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, SIBL, প্রত্যেকটি ইসলামী ব্যাংকের বা শরিয়া ব্যাংকের আনইসলামিকভাবে এস আলম ওখান থেকে হচ্ছে টাকা লুটপাট করে ভিন দেশে পাঠিয়েছে এবং হচ্ছে অবশ্যই লুটপাটের ভাগটা গেছে। এখন আসি বর্তমানের অবস্থা। শেখ হাসিনার সরকারের পতনের পর যখন এগেন আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন হচ্ছে জুবাইদুর রহমান সাহেবকে ওখানে, প্রফেসরকে ওখানে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে করা হলো। তো জামাতে যারা গ্রাহকরা ছিল তারা হচ্ছে আস্থা ফেরত পেয়েছে এবং তাদের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের এখানে এক বছরের মধ্যে ওদের হচ্ছে 22,000 কোটি টাকা ডিপোজিটটা বেড়েছে। মানে যেটা আপনি বলছেন 2024 সালে 5 আগস্টের পর যখন পুনর্গঠন হলো তখন এখানে এইটা যে সময় বলা হচ্ছে 1,83,000 কোটি টাকা পৌঁছে গিয়েছিল আমানতের সংখ্যা। জি, এখন টোটাল ডিপোজিট হচ্ছে 1,83,000 crore। এবং এর মধ্যে হচ্ছে তাদের তথ্য অনুযায়ী, এবং এগুলো মিডিয়াতেও এখানে এইভাবে রিপোর্ট করা হচ্ছে যে 3 কোটি হচ্ছে গ্রাহক আছে। তো আপনি ইসলামী ব্যাংকে কিন্তু মানে এটা হচ্ছে যে হিউজ এখানে একটা প্রেজেন্স আছে। আপনি 400টি ব্রাঞ্চ আছে, 261টা 71 টাকার সাব ব্রাঞ্চ আছে। এবং বর্তমানে যেটা হয়েছে যে ইলেকশনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন আমাদের আগে যে আমাদের এখানে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আহসান মঞ্জুরের সময়, তখন ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স করা হয়েছিল যে আগের হাসিনা সরকারের আমলে যারা এখানে হচ্ছে যে নানান ধরনের এখানে করাপশনের সাথে ইনভলভ ছিল বা আগের মালিকরা, তারা এখানে আর ক্ষমতায় ফেরত আসতে পারবে না, ব্যাংকে এখানে অ্যাসেট নিতে পারবে না। কিন্তু পরে বিএনপি সরকারের আমলে এটার আবার একটা অর্ডিন্যান্স, এটা অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসা হয়েছে। এখান থেকে মাসুদ ভাই বলছে যে অনেকে আশঙ্কা করছে যে আগে যারা লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল তারা এখানে আসতে পারে। এখন এই জুবাইদুর রহমান সাহেবকে সরিয়ে খুরশেদ আলম সাহেবকে নেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের আগে ডেপুটি গভর্নর ছিলেন এবং উনাকে হচ্ছে যে উনি এই অগাস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ওনারা আন্দোলন করেছেন, ওনাকে সরিয়েছেন। শোনা যায় উনি নাকি এস আলমের নিকট ব্যক্তি। এটা হচ্ছে জামাতের অনেকগুলো এখানে হচ্ছে অ্যাক্টিভিস্ট ওরা এখানে এটা ক্লেম করেছে, মিডিয়াতে আসছে। এখন যেটা হয়েছে যে জামাতের এখান থেকে যখন অনেক এখানে আমি বলবো এমনি ইসলামী ব্যাংকের অনেক ডিপোজিটাররা ওরা হচ্ছে এখন টাকা উইথড্রল করছে। টাকা উইথড্রল করে কত উইথড্রল করেছে? 4,240 কোটি টাকা। এখন এটা এত বড় একটা অ্যামাউন্ট উইথড্র করেছে, এটা শুধু প্যানিক না, এটা হচ্ছে এটা অর্গানাইজ, আমার কাছে মনে হচ্ছে এটা অর্গানাইজ পলিটিক্যাল প্রেশার দেওয়া হচ্ছে সরকারকে। এবং এতে যেটা হচ্ছে আমাদের ক্যাশ রিজার্ভ রেশিও যেটা বাংলাদেশ ব্যাংকের সাথে রাখতে হয় 4% ডিপোজিট, ওটা কমে গিয়ে গেছে হচ্ছে 2,600 কোটি টাকা। মূল কথা হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের কাছে রিকোয়েস্ট করেছে যে এখন অ্যাক্টিং যে এখানে এমডি যে উনি হচ্ছে যে আমাদের 10,000 কোটি টাকার তার হলো। আপনি যে কথাটি বলছিলেন সেটা বরং আমরা দেখাতে পারি। আমরা যদি প্রতিবেদনটি, যে অনলাইন প্রতিবেদনটি আছে সেই প্রতিবেদনটি যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করব যে বদিউল আলম মজুমদারের কাছে যাওয়ার আগে যদি সম্ভব হয়, আমরা যদি অনলাইন প্রতিবেদনটি দেখি, সেখানে দেখানো হচ্ছে যে 10,000 কোটি টাকা। এই যে দেখুন, 10,000 কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক। এটা যদি আমরা রিপোর্টটা একটু উপরে দিকে উঠাই তাহলে লক্ষ্য করব, সেখানে বলছে যে এই ব্যাংকটি আজ মঙ্গলবার 10,000 কোটি টাকা ধার চেয়েছে। গত 31 মে 7 জুন পর্যন্ত ব্যাংকটির আমানত কমেছে 4,204 কোটি টাকা, যে ব্যাংকটাকে বলা হচ্ছিল যে একটা আমাদের শক্ত অবস্থানে ছিল। ফলে এই ব্যাংকটার যে এখন যে অবস্থাটা হলো, এর ফলে যারা আমানতকারী আছে তাদের মাঝে কি ধরনের তথ্য আসলে যাবে,
তারা কতটা আসলে আস্থাহীনতায় ভুগবে সেটার বড় প্রশ্ন হয়ে যাবে। সেই ফাঁকে বরং আমি একটু বদিউল আলম মজুমদার কাছ থেকে একটু শুনে নিই, তিনি আমাদের সাথে তো আছেনই। বদিউল আলম মজুমদার আর আমাদের সাথে যোগ দিচ্ছেন, তার কাছ থেকে বরং একটু জানার চেষ্টা করি যে বদিউল আলম মজুমদার, আপনি কি আসলে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনায় কোনো ধরনের সুশাসন লক্ষ্য করেন কিনা একটু বলবেন? আমার তো মনে হয় আপনার দুইজন অতিথি অত্যন্ত সুস্পষ্টভাবে কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এটা সুস্পষ্ট করেছে যে এখানে সুশাসন তো প্রতিষ্ঠিত হয়ই নাই, বরং এখানে লুটপাট হয়েছে, ইসলামিক ব্যাংক লুটপাট হয়েছে এবং এখানে রাজনীতি হচ্ছে। এবং ব্যাংকিংয়ের একটা বড় বৈশিষ্ট্য হলো, বড় দিক হলো আস্থা। যে ব্যাংকিং সিস্টেমের উপর যদি মানুষের আস্থা না থাকে তাহলে ব্যাংকিং সিস্টেম কাজ করবে না। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেবে এবং এটাকে বলা হয় ব্যাংক ওই যে রান, ব্যাংক রান হলে এটা সংক্রামক ব্যাধির মতো সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়তে পারে, পড়বে এটা নিশ্চিত করে বলা যায় না, ছড়িয়ে পড়তে পারে এবং যার ফলে ব্যাংকিং সিস্টেম আমাদের কলাপস করবে। ব্যাংকিং সিস্টেম যদি কলাপস করবে আমাদের অর্থনীতির চরম বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই ইসলামিক ব্যাংকে যেই অনিয়ম হয়েছে, যে লুটপাট হয়েছে, এটা তদন্ত হওয়া উচিত এবং যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দেওয়া উচিত। একই সাথে এখানে রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং আমরা কিন্তু আগুন নিয়ে খেলছি। এই রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আর তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, বরং তাদেরকে যদি এবং যেভাবে ওই যে আমরা শুনেছি যে বিচারের আওতায় না এনে তাদেরকে বরং রিওয়ার্ড করার একটা প্রচেষ্টা চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। তা না হলে আমরা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাব। তো আমি মনে করি এটা অনতিবিলম্বে দ্রুততার সাথে এটার অবসান হওয়া দরকার। আরেকটা ছোট্ট করে বলবেন নিশ্চয়, আপনি বলছিলেন যে ব্যাংকটাকে ঘিরে এক ধরনের রাজনীতি চলছে। রাজনৈতিক দলগুলো এই ধরনের ব্যাংকের নিয়ন্ত্রণ ছাড়তে চায় না কেন? আমি জানি না, আমি এই নিয়ে কোনো গবেষণা করি নাই। নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ আছে এবং স্বার্থের জন্য তারা করে। একই সাথে অন্যদের স্বার্থ আছে এটার পরিবর্তন করা এবং অন্যদের অবশ্য স্বার্থ তো আমরা দেখেছি, যারা এটার দখল নিয়েছে তারা এটাকে লুট করেছে। তো আমরা এই দুটোই খারাপ এবং দুটোরই অবসান হওয়া দরকার, দ্রুততার সাথে অবসান হওয়া দরকার। তা না হলে আমরা বিপর্যয়ের দিকে যেতে পারি।